আগের দিন কার্যের ক্লাসটা তোমরা দেখে নিও। আজকে ক্লাস 9-এ তোমাদের পাওয়ারটা পড়াবো। তো আগের দিন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এটা মনে রাখবে যে বলের দ্বারা কার্যকে আমরা ধনাত্মক কার্য বলি এবং বলের বিরুদ্ধে কার্য যেটা পড়েছিলাম সেটাকে আমরা ঋণাত্মক কার্য বলবো। আজকে হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। ক্ষমতাকে আমরা পি দিয়ে লিখি, পি সমান W/T। তাহলে ক্ষমতা সমান কি হচ্ছে কার্য বাই সময়। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে ক্ষমতার সংজ্ঞা তাহলে আমরা কি বলবো? ক্ষমতার সংজ্ঞা হচ্ছে এই নিচেরটাকে 1 সেকেন্ড বানিয়ে দাও। তাহলে টিটা যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে P = হচ্ছে W হয়ে যাবে, যেখানে T = 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড সময়টাকে বলা হয় একক সময়। তাহলে একক সময়ে যে পরিমাণ কার্য করা হবে তাকে বলা হবে ক্ষমতা, বা এটাকে অন্যভাবে বলা যেতে পারে যে কার্যের হারকে, কার্য করার হারকে হচ্ছে ক্ষমতা বলে। আচ্ছা, ক্ষমতা স্কেলার রাশি না ভেক্টর রাশি? ক্ষমতা স্কেলার রাশি না ভেক্টর রাশি? ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। তার মানে শুধুমাত্র মান আছে, অভিমুখ কিন্তু নেই। এরপরে ক্ষমতার এসআই একক। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। এটাকে আমরা ডাব্লিউ দিয়ে শর্ট ফর্মে লিখব। আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক পার সেকেন্ড। এবার দেখো এইখান থেকে এই 1 ওয়াটটাকে এরকম করেও লিখতে পারি আমরা 1 জুল পার সেকেন্ড। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে, কেননা জুলটা হচ্ছে কার্য, ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। তাহলে 1 ওয়াট = 1 জুল পার সেকেন্ড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতা সমান আমরা লিখলাম যে কার্য বাই সময়, আবার কার্য সমান আমরা আগের দিন পড়েছি বল ইন্টু সরণ বাই সময়। তাহলে F/S/T। S/T মানে কি? S/T মানে হচ্ছে সময়ের সঙ্গে সরণের পরিবর্তন, সেটাকে আমরা কি বলি? বেগ বলি। তাহলে এখান থেকেও দেখ একটা ফর্মুলা পেয়ে গেলে P সমান হচ্ছে FV। তাহলে এখান থেকেও কিন্তু নিউমেরিক্যালস আসতে পারে। কীরকম নিউমেরিক্যালস আসতে পারে? ধরো দিল একটি বস্তুর ওপর যন্ত্রের দ্বারা 10 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটিতে 20 মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়। তাহলে যন্ত্রটির ক্ষমতা কত? কি হবে? P = FV। F এর মান দেওয়া আছে দেখো 10 নিউটন বসিয়ে দাও, বেগ দেওয়া আছে 20 বসিয়ে দাও, তাহলে কত হয়ে গেল? 200 ওয়াট। তাহলে যন্ত্রটির ক্ষমতা কত হয়ে গেল? 200 ওয়াট। তো এরকম ছোটোখাটো নিউমেরিক্যালস তোমাদের আসতে পারে এখান থেকে। নেক্সট দেখো যে বড় বড় ইঞ্জিনের ক্ষমতা বোঝানোর জন্য আমরা একটা ক্ষমতার ব্যবহারিক একক সম্পর্কে পড়ব, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। যখন বড় বড় কোনো ইঞ্জিনের বা মোটরের ক্ষমতা বোঝানো হয় তখন সেটাকে অশ্ব ক্ষমতা বা ইংলিশে এটাকে হর্স পাওয়ার বলে। তো এটা দিয়ে ডিনোট করি। তো এখান থেকে যেটা আসছে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এটা মনে রাখবে। এখান থেকে তুমি একদম ডাইরেক্ট কোশ্চেন পাবে, রিলেশনটা আসে হর্স পাওয়ার এবং হচ্ছে ওয়াটের মধ্যে রিলেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে হর্স পাওয়ারের ডেফিনেশনটা বইয়ে লেখা আছে, দেখবে এটা যেটা মুখস্থ করে নেবে, কোনো অসুবিধা নেই। খুব একটা আসছে না গো, বাট আসতে পারে, মুখস্থ করে রাখবে। যেটা বেশি আসে সেটা হচ্ছে 1 ওয়াট = 746 ওয়াট। বেশ, এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে শক্তি। শক্তির ইংলিশ হচ্ছে এনার্জি। শক্তির মধ্যে আমাদের দুটো শক্তি পড়তে হবে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি।
গতিশক্তির ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি, এই জন্য এটাকে কে দিয়ে লিখবো। আর স্থিতিশক্তির ইংলিশ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই জন্য এটাকে পি দিয়ে লিখবো। এবার শক্তি কাকে বলে? শক্তির সংজ্ঞা হচ্ছে কার্য করার সামর্থ্যকে হচ্ছে শক্তি বলবে। যে ব্যক্তি যত বেশি কার্য করতে পারবে তাহলে তার শক্তি কী হবে? বেশি হবে। তাহলে কার্য করার সামর্থ্যকে, কার্য যত বেশি করতে পারবো তত হচ্ছে শক্তি বেশি হবে। এবার শক্তির কী ধরনের রাশি? শক্তি হচ্ছে স্কেলার রাশি। শক্তি হচ্ছে স্কেলার রাশি। তাহলে কার্য, ক্ষমতা এবং শক্তি তিনটেই হচ্ছে স্কেলার রাশি। শক্তির একক আর কার্যের একক হচ্ছে একই। তাহলে এসআই পদ্ধতিতে হয়ে যাচ্ছে আমার কী ছিল? জুল। আর সিজিএস পদ্ধতিতে আর্গ। বোঝা গেছে? বেশ। নেক্সট হচ্ছে স্থিতিশক্তি সম্পর্কে। আচ্ছা, আগে গতিশক্তি সম্পর্কে আমরা ডিটেলস পড়ব। গতিশক্তি মানে কি? একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার মধ্যে যে শক্তিটা থাকে তাকে আমরা গতিশক্তি বলবো। তো এর ফর্মুলাটা মনে রাখবে, হাফ এম ভি স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে বস্তুর ভর আর ভিটা হচ্ছে বস্তুর বেগ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, গ্রাফিক্যাল কোশ্চেন, যেটা তোমাদের বইয়ে কিন্তু করে দেওয়া নাই। সেটা হচ্ছে যে গতিশক্তি এবং বেগ এদের মধ্যে গ্রাফটা কীরকম হবে। তো এদের মধ্যে গ্রাফটা দেখো, এখান থেকে আমরা পাবো কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে বস্তুর ভর হচ্ছে ধ্রুবক, তার মানে পুরো এই টার্মটা ধ্রুবক। তাহলে কে এর সঙ্গে ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার টার্ম যদি থাকে তাহলে সেক্ষেত্রে গ্রাফ হচ্ছে এরকম কার্ভড, মানে বক্র হবে। এই কার্ভটাকে বলা হয় অধিবৃত্ত। এই কার্ভটার যে প্রকৃতি সেটাকে বলা হবে অধিবৃত্ত। তাহলে গ্রাফটা কিন্তু তোমরা খাতায় এঁকে রাখবে। এবার একটা আসছে এখান থেকে, যে কোনো বস্তুর যদি আমরা বেগকে দ্বিগুণ করে দিই তাহলে গতিশক্তির কী পরিবর্তন হবে। তাহলে বেগকে যদি দ্বিগুণ করে দিই তাহলে 2 স্কোয়ার, গতিশক্তি হচ্ছে কি বললাম? ভি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে বেগকে যদি দ্বিগুণ করে দিই তাহলে গতিশক্তি কত বাড়বে? 2 স্কোয়ার মানে হচ্ছে 4 গুণ। তাহলে গতিশক্তি 4 গুণ বেড়ে যাবে। একইভাবে তোমাদেরকে যদি বলে যে বস্তুর বেগকে হচ্ছে 3 গুণ বাড়িয়ে দিলাম, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে। এবার দিলে ধরো বস্তুর গতিশক্তিকে আমরা অর্ধেক করে দিলাম, তাহলে গতিশক্তির কী পরিবর্তন হবে? তাহলে বস্তুর বেগকে যদি অর্ধেক করে দিই তাহলে হাফ স্কোয়ার, তাহলে হাফ স্কোয়ার মানে 1/4। তাহলে এই যে গতিশক্তিটা আছে সেটা 4 টাইমস, মানে 4 গুণ হচ্ছে কমে যাবে, 4 গুণ কমে যাবে, মনে রাখবে। এখান থেকে এমসিকিউ কিন্তু পাবেই। তারপরে যেটা আমরা পড়বো যে স্থিতিশক্তির মধ্যে স্থিতিশক্তির ফর্মুলাটা আগে দেখে নিই। স্থিতিশক্তির ফর্মুলাটা হচ্ছে দুটো আছে, ঠিক আছে? স্থিতিশক্তির মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অভিকর্ষজ স্থিতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। জাস্ট কিওয়ার্ড দুটো আমি বলে দিচ্ছি, মনে রাখবে, তাহলে ভুল হবে না। বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য যে ধরনের স্থিতিশক্তি হবে সেটা হচ্ছে অভিকর্ষজ স্থিতিশক্তি। যেমন ধরো এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে আমরা এইখান থেকে এই উচ্চতায় তুললাম, ঠিক আছে? তাহলে এই বস্তুটার হচ্ছে অবস্থান পরিবর্তন হচ্ছে, তাহলে এর মধ্যে যে শক্তিটার পরিবর্তন হবে সেটা হচ্ছে স্থিতিশক্তি। আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি কখন হবে? বস্তুর হচ্ছে আকারের পরিবর্তনের জন্য। তাহলে এখানে কিওয়ার্ডটা হচ্ছে আকারের পরিবর্তন। আর এইটা অভিকর্ষ স্থিতিশক্তি, এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন। বোঝা গেছে? যেমন ধরো একটা তীর ধনুক, তো আমরা তীর ধনুকের ক্ষেত্রে কি করি, যে ধনুকের মধ্যে আমরা তীরটাকে টেনে ধরলাম, তাহলে তার মধ্যে কি শক্তি সঞ্চিত থাকবে? স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যেই ছেড়ে দেবো তখন সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এই যে অভিকর্ষ স্থিতিশক্তি রয়েছে এর ফর্মুলাটা তোমাদের পড়তে হবে। এর ফর্মুলাটা হচ্ছে mgh, p সমান mgh। এমটা হচ্ছে বস্তুর ভর, জি এর ভ্যালুটা আর্থের ক্ষেত্রে হচ্ছে, পৃথিবীর ক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মুখস্থ রাখবে। আর উচ্চতাটা হচ্ছে এইচটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এবার এখান থেকে নিউমেরিক্যালস আসতে পারে। যেমন ধরো এই নিউমেরিক্যালসটা দিলাম তোমাদেরকে, যে
10 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উচ্চতা থেকে 10 মিটার উচ্চতায় তোলা হলো। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত হবে? তাহলে পরিবর্তন কত হবে? বেশ, তাহলে এক্ষেত্রে প্রাথমিক স্থিতিশক্তিটা কত? সেটা হচ্ছে mgh, যেখানে উচ্চতাটা ছিল mgh1 লিখলাম। তাহলে প্রাথমিক স্থিতিশক্তিটা হচ্ছে mgh1 আর অন্তিমে হয়ে যাচ্ছে mgh2। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কতটা হচ্ছে? p2 - p1, তার মানে হচ্ছে mgh2 - h1, h2 - h1। এবার ভ্যালুটা বসিয়ে দাও। এমটা আছে 10, জিটা আছে 9.8, আর হাইটের পরিবর্তনটা কত হচ্ছে? 10 - 5 মানে হচ্ছে 5। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 98 × 5। তাহলে 98 × 5, 5 × 8 = 40, আর হচ্ছে 49, তাহলে 490। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 490 ইউনিট। কী হবে? জুল। 490 জুল, ইউনিটটা হচ্ছে 490 জুল। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন কত হলো? 490 জুল। আচ্ছা, বস্তু যত উপরের দিকে যাবে তত স্থিতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে কী হলো? স্থিতিশক্তির কিন্তু বৃদ্ধি হলো। এবার দেখো, আমরা শক্তির নিত্যতা সূত্রতে পড়েছিলাম যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি হচ্ছে সবসময় একটা রূপ থেকে আর একটা রূপে হচ্ছে পরিবর্তন হবে। তো আমরা দেখতে পাবো, ধরো এরকম একটা বস্তুকে উপরের দিকে তুললাম, তাহলে এই বস্তুটার মধ্যে কী শক্তি সঞ্চিত হয়ে আছে? এখন স্থিতিশক্তি। যেই ছেড়ে দিলাম বস্তুটা কিন্তু স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে, বস্তুর যে স্থিতিশক্তি সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে নতুন কোনো শক্তি কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে না, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে জাস্ট রূপান্তরিত হচ্ছে। তো এটা মনে রাখবে। তারপরে তীর ধনুকের যে এক্সাম্পলটা দিলাম, ধরো তীরটাকে এরকম করে টেনে ধরে রেখেছি, তাহলে এর মধ্যে কি এনার্জি স্টোর আছে? সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যেই ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে তীরটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তিটা গতিশক্তিতে কী হচ্ছে? রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবার যেটা পড়তে হবে যে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এই দুটোকে একসঙ্গে আমরা কি বলবো? যান্ত্রিক শক্তি। গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এই দুটোকে একসঙ্গে আমরা কি বলবো? যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তির ক্ষেত্রে তোমাদের যেটা আছে যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি হচ্ছে ধ্রুবক থাকে। তো এর প্রুফটা হচ্ছে করতে হবে। তো এই জিনিসটা মানে কি? ধরো একটা বস্তু, একটা বল আছে, এই বলটাকে ভূমি থেকে এই উচ্চতায় আমি ধরে রেখেছি, দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এই বস্তুটা যখন পড়বে তখন তার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে যান্ত্রিক শক্তির, মোট যান্ত্রিক শক্তি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব যে সেম আছে। তো প্রত্যেকটা পয়েন্ট আমরা করবো না, 3টে পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করে দেখাবো। এ আর মাঝে একটা বি নিলাম, আর জাস্ট ভূমি টাচ করার আগে, মানে ভূমি স্পর্শ করেনি ঠিক তার আগে একটা পয়েন্ট সি নিলাম। তাহলে এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্টে যদি আমরা যান্ত্রিক শক্তির ভ্যালুটা সেম দেখাতে পারি, মানটা যদি সেম দেখাতে পারি, তাহলে বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে আমার যান্ত্রিক শক্তি হচ্ছে ধ্রুবক থাকছে, মানে একই থাকছে। বেশ, তাহলে এইখান থেকে এই পয়েন্টটা আমরা ধরে নিলাম এক্স। তাহলে এ পয়েন্টের মোট শক্তি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে স্থিতিশক্তির ভ্যালুটা কত? mgh। আর এখানে গতিশক্তির ভ্যালুটা কত? গতিশক্তি মানে বস্তুটাকে আমরা স্থির অবস্থায় ধরে রেখেছি, তাহলে বেগটা 0। তাহলে বেগ যদি 0 হয়, আমরা গতিশক্তির ফর্মুলা পড়েছিলাম 1/2 mv², এটা 0 হয়ে গেলে এটা কী হয়ে যাবে? 0। তাহলে এখানে কিন্তু কোনো কাইনেটিক এনার্জি কিন্তু বা গতিশক্তি নেই, তাহলে গতিশক্তি 0। তাহলে টোটাল এনার্জির ভ্যালুটা কত হয়ে গেল এখানে? mgh। এবার সি পয়েন্টে চলে এসো। সি পয়েন্টে হচ্ছে হাইটটা 0, তাহলে হাইটটা 0 হলে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু 0, মানে সি শক্তিটা 0। আর গতিশক্তির ভ্যালুটা কত হবে? এই পয়েন্টে বেগটা আমরা বার করব, বেগ বার করার জন্য v² = u² + 2gh। এই উচ্চতাকে ফেলা হয়েছে এখান থেকে, তাহলে এই সমীকরণটা আমরা ইউজ করব।
তাহলে প্রাথমিক বেগটা এইখানে যখন বস্তুটাকে বলটাকে আমরা ধরে রেখেছি বা বস্তুটাকে যখন ধরে রেখেছি তখন হচ্ছে যে ইউটা হচ্ছে 0, স্থির অবস্থায় রয়েছে। তাহলে ভি স্কোয়ারের ভ্যালুটা কত হয়ে গেল 2gh। এবার এখানে বসিয়ে দাও, তাহলে হাফ এম আর ভি স্কোয়ারের জায়গায় 2gh, তাহলে 2 কেটে দাও, দাঁড়িয়ে গেল mgh। তাহলে এই পয়েন্ট টু mgh, এ পয়েন্ট টু সি পয়েন্ট টু হচ্ছে mgh। এবার বি পয়েন্টটা আমরা দেখাবো। যদি বি পয়েন্ট টু mgh দেখাতে পারি তাহলে বলে দেবো যে প্রত্যেকটা পয়েন্টে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ হচ্ছে ধ্রুবক। তো বি পয়েন্টে বের করার জন্য আমরা কি করব, বি পয়েন্টে হচ্ছে মোট এনার্জি, মোট যান্ত্রিক শক্তি সমান হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে এখানে স্থির শক্তির ভ্যালুটা কত mg, আর উচ্চতাটা সবসময় আমরা এই ভূমি থেকে নেব। তাহলে ভূমি থেকে এই পয়েন্টের উচ্চতা হচ্ছে এইটুকু, তাহলে এইখান থেকে এইটা যদি এইচ হয় আর এইটুকু যদি এক্স হয় তাহলে এইচ মাইনাস এক্স হবে এইখান থেকে এইটুকু, তো এটা অ্যান্সার হচ্ছে এইচ মাইনাস এক্স। আর কে এর জায়গায় হাফ এম, আর ভিটা হচ্ছে বি পয়েন্টের বেগ, তাহলে ভি বি স্কোয়ার। এবার ভি বি স্কোয়ারটা আমরা আলাদা করে বের করে নেবো। ভি বি স্কোয়ার হচ্ছে এই পয়েন্টের বেগ কত 0 প্লাস 2g, কতটা ডিস্টেন্স কভার করেছে এক্স, তাহলে ভি বি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 2gx। এবার এখানে বসিয়ে দাও, তাহলে mg, এটাকে ভেঙে নিচ্ছি, mgh মাইনাস mgx প্লাস হাফ এম আর ভি বি স্কোয়ারের জায়গায় 2gx। তাহলে এবার ক্যান্সেল করে দাও, এটা 2 কেটে যাবে, mgh মাইনাস mgx প্লাস mgx, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কত mgh। তাহলে প্রত্যেকটা পয়েন্টে দেখো মোট যান্ত্রিক শক্তির পরিমাণ হচ্ছে mgh। তাহলে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি হচ্ছে ধ্রুবক থাকে, এটা আমরা প্রুভ করে ফেললাম। আচ্ছা, আর একটা নিউমেরিক্যালস করে আজকে ক্লাসটা আমরা কমপ্লিট করে দেবো। তো তোমাদের থিওরি পার্টটা পুরো কমপ্লিট, পরের দিন কিছু নিউমেরিক্যালস প্র্যাকটিস করাবো, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের একদম ফার্স্ট ক্লাস প্রিপারেশন হয়ে যাবে। তো একটা বলো, এটা বলো যে একটি বস্তুর গতিশক্তি হচ্ছে 200 না সরি ধরো 900 জুল, আর বলেছে বস্তুটির ভর 20 কেজি, তাহলে বস্তুটির বেগ কত হবে? তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ করব, গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, আমাকে বার করতে হবে কোনটা, বস্তুর বেগ মানে ভিটা বার করতে হবে। তাহলে ভি সমান হয়ে যাচ্ছে 2k/m তার রুট, তাহলে বসিয়ে দাও, 2k এর জায়গায় হচ্ছে 900 আর m এর জায়গায় হচ্ছে ভর কত দেওয়া আছে 20, তাহলে কাটো এটা 10 0 0 কাটো, তাহলে √90, তাহলে বেগের ভ্যালুটা হয়ে যাচ্ছে √90 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তো এরকম নিউমেরিক্যালস আসবে। আচ্ছা, তোমাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করে বলবে যে একটি বস্তু 6 মিনিটে 700 জুল কার্য করে, তাহলে বস্তুটির ক্ষমতা কত? তো এই কোশ্চেনটা তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আচ্ছা,
আর একটা জিনিস বলে দিই তোমাদের এখান থেকে, যে গতিশক্তির মানটা, গতিশক্তি কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না, মনে রাখবে। গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, কখনো গতিশক্তি ঋণাত্মক হবে না। কেন হবে না? কারণ গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর বস্তুর ভর আমরা জানি যে সবসময় হচ্ছে পজিটিভ, ধনাত্মক। আর বেগের স্কোয়ার, কোনো স্কোয়ার টার্ম সবসময় প্লাস হয়, কারণ -3 তার স্কোয়ার করলেও সেটা 9ই দাঁড়াবে, +9। তাহলে এটা ভি স্কোয়ার টার্ম আছে, এই জন্য গতিশক্তিটা কিন্তু কখনো ঋণাত্মক হবে না। কিন্তু স্থিতিশক্তিটা ঋণাত্মক হতে পারে। স্থিতিশক্তিটা ঋণাত্মক কখন হতে পারে? ধরো আমরা ভূমি থেকে নিচের দিকে নেমে গেলাম, ভূমি থেকে নিচের দিকে নেমে গেলাম, এই হচ্ছে ভূমি, ভূমি থেকে আমরা নিচের দিকে নেমে গেলাম, তাহলে সেক্ষেত্রে কী হবে? স্থিতিশক্তি হচ্ছে ঋণাত্মক হবে। আর ভূমি থেকে উপরের দিকে গেলে স্থিতিশক্তি হচ্ছে ধনাত্মক হবে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু মনে রাখবে। আর স্থিতিশক্তির সঙ্গে যদি তোমাদের উচ্চতার গ্রাফ দেয়, স্থিতিশক্তির সঙ্গে উচ্চতার গ্রাফ, তাহলে কীরকম হবে? সেটা হচ্ছে ফর্মুলা কি, পি সমান mgh। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে আমার পি। তাহলে উচ্চতা যত বাড়বে এটা কী হবে? বাড়বে। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা পাওয়ারটা, এটা পি হচ্ছে প্রপোর্শনাল টু এইচ। এখানে কিন্তু কোনো স্কোয়ার টার্ম নেই। ভি স্কোয়ারের গতিশক্তির ক্ষেত্রে কিন্তু ভি স্কোয়ার টার্ম ছিল, এই জন্য যে কার্ভটা ছিল সেই কার্ভটা হচ্ছে অধিবৃত্ত, মানে বেঁকা হয়েছিল, বক্র হয়েছিল। কিন্তু এখানের কার্ভটা কিন্তু পুরো স্ট্রেট লাইন, একদম সরল রেখা। ঠিক আছে, একদম সরল রেখা হবে, বেঁকে গেল একটু, দাঁড়াও। এটা হচ্ছে একদম সরল রেখা হবে এরকম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে স্থিতিশক্তির সঙ্গে উচ্চতার গ্রাফ। তো এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল। পরের দিন কিছু নিউমেরিক্যালস প্র্যাকটিস করে দেবো, ব্যাস। তো চলো আজকের জন্য গুড বাই।